ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব তোমাদের জন্য ক্লাস 5-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর যে পরিবেশ বা আমাদের পরিবেশ যে বিষয় আছে তার সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 2 নম্বর স্কুল আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রায়, অর্থাৎ আরামবাগ গার্লস হাই স্কুল, তার সমস্ত কোশ্চেনগুলো প্রথমেই তোমরা দেখে নাও। একের দাগে নিজের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। হারভেস্টার কি? হারভেস্টার হলো ফসল কাটার একটি আধুনিক যন্ত্র যা দিয়ে একই সাথে ধান বা গম কাটা, ঝাড়া এবং পরিষ্কার করা যায়। বর্তমানে দেখেছো আমাদের এইসব এলাকায়, অর্থাৎ যারা পূর্ব মেদিনীপুর বা এইসব সাইডে যারা বসবাস করো বর্তমানে, বা বিভিন্ন গোটা ওয়েস্ট বেঙ্গল বলতে গেলে যারা যেখানে বসবাস করো, বা ইন্ডিয়াতেও যারা যেখানে বসবাস করো, দেখবে বর্তমানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে গম, ধান এটসেট্রা কাটা হয়ে থাকে। খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যায়। সেটাকে হারভেস্টার বলছে, অর্থাৎ ধান কাটা বা গম কাটার মেশিনকেই হারভেস্টার বলছে। 1.2-এ দেখো ডিভিসির পুরো নাম লিখতে বলেছে। পাশের ছবিটা দেওয়া আছে, দেখো ডিভিসির পুরো নাম কি? ডিভিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, মনে রাখবে। 1.3-এ দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি, তার উচ্চতা কত মিটার? পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হচ্ছে সান্দাকফু, এর উচ্চতা হচ্ছে 3636 মিটার। 3636 মনে রাখবে এইভাবে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল সান্দাকফুর, উচ্চতা 3636 মিটার। 1.4-এ দেখো কোন দুটি নদী মিলে গিয়ে ঘাটালের কাছে রূপনারায়ণ নদ নামে হয়েছে? দ্বারকেশ্বর আর শিলাবতী নদী মিলে গিয়ে ঘাটালের কাছে রূপনারায়ণ নদ নাম হয়েছে। 1.5-এ দেখো কাকে গান্ধী বুড়ি বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। এবারে 2-এর দিকে যে কোশ্চেনটা আছে দেখে নাও। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। বাম স্তম্ভে দেখো 2.1-এ আছে শিক্ষক দিবস। ডান স্তম্ভে কোনটা হবে? খটার সঙ্গে মিলছে, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন কে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি, অর্থাৎ খটটা হবে। 2.2-এ দেখো শিশু দিবস আছে, এটার সঙ্গে ডান স্তম্ভের গয়েরটা মিলছে, জওহরলাল নেহরুর জন্মদিনকে আমরা শিশু দিবস হিসেবে পালন করে থাকি। 2.3-এ আছে দেখো স্বাধীন ভারতের সংবিধান রচয়িতা, এর সঙ্গে কয়েকটা মিলছে ডান স্তম্ভের বাবা সাহেব আম্বেদকর, অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকর। 2.4-এ আছে দেখো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? অপশন ঘটা মিলছে ডান স্তম্ভের আবুল কালাম আজাদ। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে, দেখে পড়বে। এবারে 3-এর দিকে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে। 3.1-এ দেখো বীরভূমের পূর্ব দিকে আছে ড্যাশ নদী আর অজয় নদ। অজয় নদ একটা আছে, আর কোন নদী আছে বীরভূমের পূর্ব দিকে? শূন্যস্থানে লিখবে ময়ূরাক্ষী নদী আছে, অর্থাৎ সবুজ রঙের যে অ্যান্সারটা দেওয়া আছে। 3.2-এ দেখো জলদাপাড়া ছাড়াও জলপাইগুড়িতে আর একটি বন আছে যার নাম ড্যাশ, যার নাম কি? গরুমারা হবে, গরুমারা অভয়ারণ্য। 3.3-এ দেখো সারা বছর জল থাকে যে নদীতে তাকে বলা হয় ড্যাশ নদী, এটা আগেই পড়েছো। সারা বছর যে নদী জল থাকে তাকে কি বলা হয়? নিত্যবাহ নদী, যেগুলো বরফ গলা জলে পুষ্ট নদী। 3.4-এ দেখো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতাজি বানিয়েছিলেন ড্যাশ। নেতাজি কি বানিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য? আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিল। 3.5-এ দেখো রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছের চাষ হয়? রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ হয়। ঠিক আছে, 4-এর দিকে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দিতে বলেছে বা ক্রস চিহ্ন দিতে বলেছে। 4.1-এ দেখো স্কোয়াশের গাছ দেখতে পেঁপে গাছের মতো, এটা ভুল, অর্থাৎ ক্রস চিহ্ন হবে। 4.2-এ দেখো দামোদরের ঢাল প্রথমে উত্তর থেকে দক্ষিণ দিকে এসছে, এটাও ভুল, কারণ দামোদরের ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে গেছে, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে অ্যান্সারটা, অথবা এটা ভুল হবে, এটা কটা চিহ্ন হবে। 4.3-এ দেখো শাল পাতা দিয়ে প্লেট, থালা, বাটি বানানো হয়, এটাও ঠিক। 4.4-এ দেখো মাটির পুতুলের জন্য বিখ্যাত নদী আর কৃষ্ণনগর, এটাও ঠিক।
4.5-এ দেখো তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বক্রেশ্বরে, এটাও ঠিক। বক্রেশ্বরে কি আছে? উষ্ণ প্রস্রবণ আছে। সেখান থেকে তাপবিদ্যুৎ উৎপন্ন হয় না, তাপবিদ্যুৎ উৎপন্ন হয় কয়লা থেকে। সেটা কোথায় অবস্থিত? বক্রেশ্বরে একটা আছে। এটা ঠিক হবে, ঠিক চিহ্ন দেবে। 5-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। 5.1-এ দেখো কাঁকর পাথর মেশানো লাল মাটি দেখা যায়, কোথায় হবে? গয়ের অপশানটা হবে মালভূমি অঞ্চলে। মালভূমি অঞ্চলে মাটি কেমন? কাঁকর পাথর মেশানো লাল মাটি। যেটা আগে হচ্ছে মোরাম রাস্তা যখন ছিল, ওই যে মোরামটা আসতো, ওটা হচ্ছে কাঁকর পাথর মেশানো লাল মাটি খানিকটা, হয় মোরাম মাটি। 5.2-এ দেখো ছৌ নাচের জন্য বিখ্যাত, গয়েরটার সঙ্গে মিলছে। ছৌ নাচের জন্য বিখ্যাত পুরুলিয়া। গয়ের অপশানটা ঠিক দেবে বা বেছে নিয়ে লিখবে। 5.3-এ দেখো বাঁকুড়া যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো, ক্ষয়ের অপশানটার সঙ্গে মিলছে টেরাকোটা। বাঁকুড়া যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো টেরাকোটার শিল্প। 5.4-এ দেখো রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে, কয়েসটার সঙ্গে মিলছে চিত্তরঞ্জনে। রেলের ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে? চিত্তরঞ্জন, বর্ধমানে চিত্তরঞ্জন। 5.5-এ দেখো বাঁশের কেল্লা বানান, কে বাঁশের কেল্লা বানিয়েছিল? কয়েকটা অপশানটা ঠিক হবে, অর্থাৎ তিতুমির হবে। তিতুমিরের উপর টিক চিহ্ন দেবে। এইবারে দেখো 6-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। 2-3টি বাক্যে উত্তর দিতে বলেছে, যে কোনো 3টি। 6.1-এ দেখো আউশ ধানের বৈশিষ্ট্য লিখতে বলেছে। আউশ ধানটা কাকে বলে? আউশ ধান অর্থাৎ যে ধানটা মূলত বর্ষাকালে শুরুতে বোনা হয় এবং শরৎকালে কাটা হয়, সেটাকে আউশ ধান বলছে। আর বোরো ধান যেটা শীতকালে যেটা হয়ে থাকে, যেটাকে ওই সাবমার্সিবল বা মিনির জল দিয়ে চাষ করা হয়, সেটা বোরো ধান। আর আউশ ধানটা এই সময়, এই গ্রীষ্মের ঠিক পরে বর্ষাতে যেই ধানটা রোপণ করা হবে সেটা হচ্ছে আউশ ধান। আর একটা আছে আমন ধান। আমন ধানটা কখন হয়? এই গ্রীষ্মের সময়, ঠিক বোরো ধান ওঠার পরে, অর্থাৎ সাবমার্সিবলের জলে যে ধানটা চাষ হয় সেটা ওঠার পরে যে ধানটা চাষ হয় সেটা হচ্ছে বোরো ধান। ঠিক আছে? অর্থাৎ আউশ ধানের বৈশিষ্ট্য কি? আউশ ধান মূলত বর্ষাকালে শুরুতে বোনা হয়, শরৎকালে কাটা হয়। এরকম পয়েন্ট করেও লিখতে পারো। 1 নম্বর পয়েন্ট, আউশ ধান বলতে বর্ষাকালে শুরুতে বোনা হয় এবং শরৎকালে কাটা হয়। 2 নম্বর পয়েন্ট, এই ধান চাষে আমন ধানের তুলনায় কম জলের প্রয়োজন হয়, কারণ আমন চাষটা হচ্ছে, তার তুলনায় কম জল কেন লাগে? হচ্ছে এটা বর্ষাকালে যেহেতু হয়, এবং এটি খুব দ্রুত পাকে, কারণ 90 থেকে 120 দিনের মধ্যে পেকে যায়। বর্ষা শেষ হলেই কেটে নিতে হয়। এগুলোকে পয়েন্ট দিয়ে লিখতে পারো। ঠিক আছে? এবার 6.2-এ দেখো ধাপ চাষ কোথায় কিভাবে হয়। পাহাড়ি অঞ্চলের ঢালু জমিতে মাটিকে সিঁড়ির মতো ধাপ ধাপ কেটে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলা হয়। পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো ধাপ ধাপ কেটে চাষ করা হয়েছে, জল ধরে রাখে। এর ফলে কি হয়? পাহাড়ের ঢালে বৃষ্টির জল যাতে সরাসরি মাটি ধুয়ে নিয়ে যেতে না পারে, তাই এই পদ্ধতিতে জল আটকে চাষাবাদ করা হয়। অর্থাৎ যদি সোজা ঢাল থাকে কি হবে? জল ধুয়ে চলে যাবে, মাটি ধুয়ে নিয়ে যাবে। কিন্তু এরকম ধাপ কেটে দিলে আর সহজে ধুবে না। এবার 6.3-এ যে কোশ্চেনটা দেখে নাও, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে লিখেছিলেন? কোন ঘটনার বিরোধিতা করে তিনি এটি লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর গানটি 1905 সালে লিখেছিলেন। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনে, অর্থাৎ বাংলার যে বিভাজন হয়েছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ বিভাজিত হয়ে গেছিল, সেই সময় হচ্ছে তিনি এই গানটি লিখেছিলেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে লিখেছিলেন? 1905 সালে লিখেছিলেন। কি জন্য লিখেছিলেন বা কোন ঘটনার বিরোধিতা করে লিখেছিলেন? 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধিতা করার জন্য তিনি এই গানটা লিখেছিলেন। বঙ্গভঙ্গ অর্থাৎ কি? বাংলার বিভাজন, যেটা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ বিভাজিত হয়েছিল। এবার 6.4-এ দেখো সবুজ বিপ্লব কি। 1960-এর দশকে উন্নত মানের বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং আধুনিক সেচ ব্যবস্থার ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রে, বিশেষ করে গম আর ধান উৎপাদনে, বিশেষ করে কোন ফসল উৎপাদনে? গম আর ধান উৎপাদনে যে অভাবনীয় জোয়ার বা বিপুল উৎপাদন বৃদ্ধি এসেছিল তাকেই সবুজ বিপ্লব বলে। মেনলি গমটা মনে রাখবে 1960-এর দশকে। অর্থাৎ উন্নত মানের এই সময় বীজ ধান এসেছিল, রাসায়নিক সার এসেছিল, কীটনাশক এসেছিল, আধুনিক সেচ ব্যবস্থা এসেছিল, যার ফলে কি হচ্ছে
ফসল উৎপাদনটা অত্যাধিক হয়ে হচ্ছে, যেটা সবুজ বিপ্লব নামে পরিচিত। 6.5 দেখো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে কি কি মূল দেখা যায়। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে বান্ধব দুই ধরনের মূল দেখা যায়, পাশে একটা ছবি দেওয়া আছে দেখো। একটা হচ্ছে শ্বাসমূল, যেটা মাটির উপরে সোজা সোজা হয়ে উঠে থাকে। কোনো উপকূলবর্তী এলাকায় যারা বাস করো বা যারা হচ্ছে উপকূলে ঘুরতে গেছো, বেড়াতে গেছো, তারাই দেখতে পাবে কিছু কিছু মূল দেখবে ওই ম্যানগ্রোভ গাছগুলো সোজা সোজা হয়ে বেরিয়ে থাকে কাঁটার মতো খানিকটা মাটিতে, গাছ থেকে চারপাশে প্রায় বেরিয়ে থাকে, সেগুলো হচ্ছে শ্বাসমূল। অর্থাৎ কাদা মাটি থেকে অক্সিজেনের অভাব মেটানোর জন্য এই মূলগুলি মাটির উপরে জেগে আসে, এগুলো শ্বাসমূল। আর ঠেস মূল দেখবে গাছের গোড়া থেকে অনেকটা স্ট্যান্ডের মতো অনেকগুলা মূল বেরিয়ে সব গাছটাকে ধরে দাঁড়িয়ে আছে যেন, ওগুলো হচ্ছে ঠেস মূল। পাশের ছবিটা, উপরের ছবিটা দেখো ঠেস মূলের ছবি, নিচের ছবিটাও অনেকটা ঠেস মূলের ছবি। নরম মাটিতে গাছকে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করার জন্য এই মূল কাণ্ড থেকে বের হয়ে মাটিতে প্রবেশ করে, যাতে গাছ না পড়ে যায়, অনেকটা স্ট্যান্ডের মতোই কাজ করে, যেমন সাইকেলের স্ট্যান্ড থাকে বা মোটর সাইকেলের স্ট্যান্ড থাকে, সেই রকম গাছটা যাতে না উপড়ে যায় বা না পড়ে যায়। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। এতটুকু পর্যন্তই, খুব ভালোভাবে পড়ো, কোশ্চেনগুলো বুঝে পড়লে গল্পের মতোই মনে থেকে যাবে। কোনো কিছু বুঝতে না পারলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানিও, যতটা সম্ভব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো, লাইক একটা করে দেবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। থ্যাংক ইউ, টাটা।